আবু সাইদ মারা যাওয়ার পরের দিন তো ওয়াসিম মারা গেল। আমরা তো 0% কন্ট্রিবিউশন কীভাবে, আমি তো এটা বুঝতে পারতেছি না। তাদের যে আচরণগত সমস্যা, এটা তাদের জন্য ক্ষতি হচ্ছে, দেশের জন্য ক্ষতি হচ্ছে। এই যে আন্দোলনের যে পটভূমি, এটা কিভাবে তৈরি হলো, এই গ্রাউন্ডসটা কোত্থেকে আসলো? কারফিউ ব্রেক করে রাস্তায় মিছিল করেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা বিভীষিকাময় সময় ছিল। আমরা তো সর্বসময়ের জন্য শীত, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত সমস্ত ঋতুতেই কিন্তু আমরা মাঠে ছিলাম। আমাদের অবদান, আমাদের যদি জুলাইতে যদি অবদান না থাকে, আমাদের যুবদলের 78 জন মারা গিয়েছে সারা বাংলাদেশে। ছাত্রদলের তো আরও বেশি মারা গিয়েছে। যেদিন ওয়াসিম মারা গেল, আবু সাইদ মারা যাওয়ার পরের দিন তো ওয়াসিম মারা গেল। আমরা তো 0% কন্ট্রিবিউশন কীভাবে, আমি তো এটা বুঝতে পারতেছি না। এই কথাটা যারা বলে তাদেরকে জিজ্ঞেস করেন না, আপনারা পাল্টা কোশ্চেন করেন যে এই প্লট, এই যে আন্দোলনের যে পটভূমি, এটা কিভাবে তৈরি হলো, এই গ্রাউন্ডসটা কোত্থেকে আসলো? এটা রেজাল্টটা যে আপনারা এনজয় করলেন, উপদেষ্টা হলেন, এখন তো তাদের লোকজনই তো বলতেছে যে তাদের উপদেষ্টা হওয়াটা ভুল ছিল। আমি তো মনে করি তাদের যে প্রত্যেকটি কাজে তারা ভুল করে বাংলাদেশের এখন যেই অবস্থা, তারা তাদের যে আচরণগত সমস্যা, এটা তাদের জন্য ক্ষতি হচ্ছে, দেশের জন্য ক্ষতি হচ্ছে। কারফিউ ব্রেক করে রাস্তায় মিছিল করেছি এবং প্রত্যেক দিন আমরা মাঠে থেকেছি। তখন কিন্তু আমরা ক্যামেরা, ফোন নিয়ে বেরোতে পারতাম না। আমরা বিভিন্ন জায়গায় রাত্রে এক জায়গায় থাকতাম, পরের দিন ওই জায়গায় থাকতে পারতাম না, আরেক জায়গায় শেল্টার নিতাম। কিন্তু আমি মূলত এই এলাকার মধ্যে আপনার মিছিল, মিটিং, আপনার রামপুরা, বাড্ডা, এই সমস্ত অঞ্চলে আমি কাজ করেছি। এবং আমার কাজের ধরন কী ছিল, আমি সারা বাংলাদেশে সমস্ত ইউনিটকে মাঠে রাখা আমার জন্য চ্যালেঞ্জ ছিল। এবং সেই চ্যালেঞ্জ আমি এবং আমার সাধারণ সম্পাদক একযোগে পার্টির হাইকমান্ডের সিদ্ধান্ত একদম অক্ষরে অক্ষরে পালন করে প্রত্যেকটি ইউনিটকে আমরা মাঠে রেখেছি। এই মানুষগুলো কোত্থেকে আসলো? শুধু কি এই যে পরবর্তীতে যে দল হলো এনসিপি, তাদের লোকজন না সারা বাংলাদেশের আপামর জনসাধারণ? পাবলিক ইউনিভার্সিটি বন্ধ হওয়ার পর যে প্রাইভেট ইউনিভার্সিটি মাঠে নামলো, মাদ্রাসার ছাত্ররা মাঠে নামলো, এদেরকে আপনি কাউন্ট করবেন না? রাজনৈতিক দল আমরা যে ভিত তৈরি করে এটাকে এগিয়ে নিয়ে গিয়েছি, আপনি এটা ধরবেন না? একটা ট্রেন লাইনের মতো সিস্টেমেটিকভাবেই কিন্তু এই আন্দোলন চলমান ছিল। এটার প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে আমাদের অবদান আছে। বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশের সাধারণ মানুষ, সাংবাদিক বলেন, শিক্ষক বলেন, গৃহবধূ বলেন, এই আন্দোলনের প্রত্যেকের এখানে আমাদের অভিভাবক, সাংগঠনিক অভিভাবক বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, এই গণঅভ্যুত্থান কারো একার কোনো কৃতিত্ব নেই, এটা সকলের, বাংলাদেশের মানুষের কৃতিত্ব এটা। এবং 16 তারিখেই কিন্তু আমরা বাড়িঘর ছেড়ে দিয়েছি। 18 তারিখে সারাদিনব্যাপী মালিবাগ, মৌচাক, সার্কিট হাউস, বেইলি রোড এবং কাকরাইলে পুলিশের গাড়ি, সম্পূর্ণ পুলিশের 2-3টা গাড়িকে আমরা ধাওয়া দিয়ে পুরো এই এলাকা থেকে বের করে দিয়েছি। পুরো এলাকার মধ্যে এখান থেকে গিয়ে মিছিল, সারাদিনব্যাপী মিছিল করে যখন আমরা আন্ডারগ্রাউন্ড হওয়ার আগে সন্ধ্যার দিকে কাপড় চেঞ্জ করে পরে মোটরসাইকেল উঠে আরেক জায়গায় চলে গিয়েছে। পরের দিন আবার আরেক জায়গায় নেমেছি, কারফিউ ব্রেক করেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা বিভীষিকাময় সময় ছিল। মানে বাসা থেকে বেরোতাম, মনে হতো জানটা মানে বেঁচে ফিরতে পারবো কিনা, সে ধরনের আমরা মানে চিন্তায়, আশঙ্কায় থাকতাম। কিন্তু রাজপথ ছাড়ি নাই আমরা। আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে বলেছে, এবার গভর্নমেন্টের, উনি আমাদেরকে যখনই কথা বলতো যে আমাদেরকে অবশ্যই উনি সাহস তো দিতেনই, বলতেন যে এবার গভর্নমেন্ট টিকবে না ইনশাল্লাহ, কিন্তু আমাদের মাঠে থাকতে হবে, কোনো অবস্থাতে মাঠ ছাড়া যাবে না। যখন জানলাম যে একজন জানালো যে আরবি চিফ বক্তব্য দেবে, তখন আমি কনফার্ম হলাম যে গভর্নমেন্ট অলরেডি, শেখ হাসিনা গভর্নমেন্ট আর নাই। কিন্তু আরবি চিফ বক্তব্য দেবে, এটা 2-3টা টাইম কিন্তু চেঞ্জ হয়েছে, কিন্তু আমি মোটামুটি বুঝতে পেরেছি যে সরকার নাই। বাংলাদেশের মানুষের গলার মধ্যে যে একটি শিকল ছিল, হাতে পায়ে শিকল ছিল, সে মানুষের যে মুক্তির আনন্দ, সেটা দেখে অনেক ভালো লেগেছে স্বাভাবিকভাবেই।